আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল, সেই কারণে আমার একটা জিনিস কাছে ইনফর্ম দেওয়া, এই যে এখনো জয়প্রীতি ম্যাডামের সকালবেলা তো পুলিশ আমাকে জানিয়েছে সিল, আমি তো সিল কথাটা, আমি তো এখনো কলেজেই ঢুকতে পারিনি। উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন, একটা লিস্টিং করে করে তাকে রাখা হয়। ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, জিবির ডিরেকশন, ডিরেকশন আমার রেজলিউশন আছে। একটা কথা শুনো, আমাকে একটু কলেজে ঢুকে আমাকে জয়েন করতে দিন, আমি এখনো অফিসিয়ালি কিছু করতে পারি। আমি সকালবেলা ভাইস জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই, উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে। এবার আমি তো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন, কিন্তু যা ব্যবস্থা যা আইনত তাই হবে। যত আপন যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে। আমরা শোনাচ্ছিলাম ভাইস প্রিন্সিপাল, তিনি এখন বলছেন যা ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এতদিন কি করছিলেন? আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, একদিকে নির্যাতিতা তরুণীর আজ গোপন জবানবন্দি নেওয়া হবে, তার বয়ান রেকর্ড করা হবে, শারীরিক পরীক্ষা হচ্ছে, তবে এই ভাইস প্রিন্সিপালের গা ছাড়া মনোভাব, তাহলে বোঝাই যাচ্ছে কলেজের ওপরে তার কোনো রাশ ছিল না, মনোজিৎটাই অস্তিত্ব কায়েম করে রেখেছিল কলেজে। দেখো, তার যে গাছাড়া মনোভাব সেটা তো রয়েছে, তার কারণ বুধবার তার কলেজে এইরকম একটা ইনসিডেন্ট হচ্ছে, তিনি জানতে পারছেন কবে? শুক্রবার। অর্থাৎ একজন কলেজের ভাইস প্রিন্সিপাল যিনি দায়িত্বে রয়েছেন তার কাছেই খবর আসছে প্রায় 36 ঘন্টার মতো সময়ের পর, এবং যখন তিনি খবর পেয়ে কলেজে আসছেন ততক্ষণে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডেও নিয়ে নিয়েছে তাদেরকে, এবং যে নির্যাতিতা তার যে মেডিকেল টেস্ট সেই টেস্টও সম্পন্ন হয়ে গেছে। তো সেখানেই প্রশ্ন উঠে আসে যে কলেজের ভাইস প্রিন্সিপাল হয়ে তার কাছে তার কলেজ সম্বন্ধে কেন তথ্য নেই, এবং এই সময়ের মধ্যে যদি যারা অভিযুক্তরা রয়েছে যতক্ষণ তারা গ্রেপ্তার হয়নি, তারা তো চাইলেই এই কলেজে তাদের যেরকম প্রভাব প্রতিপত্তি রয়েছে এই মনোজিতের, তাহলে তো তারা যে কোনো সময় এই যে পিও, সেই পিওটার থেকে তারা কিন্তু এভিডেন্সও লোপাট করে দিতে পারত। তাহলে সেক্ষেত্রে পুলিশের তদন্ত এগোত কোন পর্যায়ে, এই প্রশ্নগুলোও কিন্তু উঠছে। তাহলে মনোজিৎ মিশ্র সে এমনই একজন এই কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমান কর্মী, যে তার কথায় একজন এই কলেজের নিরাপত্তা রক্ষী, তাকে তার রুম ছেড়ে বেরিয়ে যেতে হয়, বাইরে বসে থাকতে হয়। ভাইস প্রিন্সিপাল তিনি কার্যত জেনেও তিনি প্রায় তার কলেজে এরকম একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে সেটা জানতে তার প্রায় 30 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়, এবং তারপরে তিনি বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে। কি সেই ব্যবস্থা নেওয়া হবে সেটাই কিন্তু এখন দেখার, যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় যেভাবে কার্যত এই কলেজের ভিতর, এই কলেজের প্রতিটা ক্ষেত্রে মনোজিৎ তার প্রভাব বিস্তার করেছে, তার যে ক্ষমতার দম্ভ সেটা দেখিয়েছে। তাতে কিন্তু একটা ছবি দেখাচ্ছিলে যে দুটো সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজ থেকেও বেশ কিছুটা সূত্র পাওয়া যেতে পারে, তবে একাধিক প্রশ্ন বারবার সামনে আসে, কেননা কর্তৃপক্ষকে জানানো যায়নি, আর নিরাপত্তা রক্ষী কি করেছিল, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শহর কলকাতার ল কলেজের ছবিটা দেখাচ্ছিলাম, কেননা সেখানে যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, সেখানে যেভাবে তরুণীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, তাহলে বাকি জেলা জুড়ে ল কলেজের পরিস্থিতি কেমন? সেখানকার নিরাপত্তা কি আদৌ রয়েছে? সেখানকার পড়ুয়ারা কি আদৌ সুরক্ষিত? সেখানকার অভিভাবকরা আদৌ কি নিশ্চিন্ত হতে পারবে তাদের সন্তানদেরকে কলেজে পড়তে পাঠিয়ে? আমরা বিভিন্ন জেলার ছবিগুলো দেখাবো, একদিকে দুর্গাপুরের ছবি দেখাবো, অন্যদিকে পূর্ব বর্ধমানের ছবিও দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দুই প্রতিনিধি, রয়েছে দুর্গাপুর থেকে রমেন এবং বর্ধমান থেকে রয়েছে সন্তোষ। প্রথমেই যাব পূর্ব বর্ধমানে আমাদের প্রতিনিধি সন্তোষের কাছে। সন্তোষ, শহর কলকাতায়, খাস কলকাতার বুকে ল কলেজে কি ঘটনা ঘটলো তা তো গোটা বাংলাই দেখছে। বর্ধমানে ল কলেজের নিরাপত্তা কি আদৌ রয়েছে, নাকি সেখানেও একই পরিস্থিতি, ঢিলে ঢালা সেই নিরাপত্তা? রমেন, সন্তোষ।
দেখো একদমই তাই, যে বর্ধমান যে ইউনিভার্সিটি রয়েছে সেখানেও কিন্তু যে স্টুডেন্টরা তারাও কিন্তু বারবার দাবি জানিয়ে চলে যে সিসিটিভি এবং নিরাপত্তার যে অভাবটা বারবার করে রাজ্যে যে নিরাপত্তা, মহিলাদের যে নিরাপত্তা সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু তাই একই, তার কারণে সেখানে সিসিটিভি এবং নিরাপত্তা রক্ষী সবকিছু তারা দাবি জানিয়েছে যে গোটা রাজ্য জুড়ে যে নারীদের প্রতি যে তাতে দেখুন, প্রত্যেকটা যে কোনো রাজ্যেই নারী নির্যাতনটা আমাদের কাছে দুঃখের, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা চলছে, যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা চলছে নারীদের ওপরে, সেইটা নিয়ে আমরা অন্যান্য রাজ্যের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। এক নম্বর কথা হচ্ছে যে আপনি প্রথম থেকে শুরু করুন, উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন কামদুনির ধর্ষকদের সাজা দেবেন, দিতে পারেননি, উল্টে তারা বহাতবিয়তে বেরিয়ে গেছেন। যে কোনো ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে সেই প্রত্যেকটা ঘটনাতে উনি দুষ্টু ছেলেদের কাজ বলে উনি ছেড়ে দিচ্ছেন। এটা কি একটা মহিলা হিসেবে ওনার শোভা পায়? ওনার দায়িত্বশীল একজন এমপি, সে বলছে বন্ধু বান্ধবীদের সাথে যদি ধর্ষণ করে তাহলে পরে সেখানে নিরাপত্তার কি বলার আছে? এটা কি ধরনের মন্তব্য? একজন দায়িত্বশীল এমপির এইটা বক্তব্য হতে পারে? আমি আজকেই বিজ্ঞাপনে একটা বক্তব্যে শুনছিলাম যে উনি বলছেন যে ওই ছেলেটি যে মূল অভিযুক্ত টিএমসিপির ছাত্রনেতা, সে নাকি কোনো দায়িত্বে ছিল না। তারপরেই যখন উনি বোধহয় প্রেশার পেয়েছেন তারপরেই বলছেন না ছোটখাটো দায়িত্বে ছিল। তা ছোটখাটো দায়িত্বে থাকার লোকের চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের সবার কাছে পৌঁছে যাওয়ার, সবার সাথে সিঙ্গেল ওয়েতে ছবি তোলার সামর্থ্য থাকে?